হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 26 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 26-এর একের দাগ থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। আর আগের ক্লাসে আমি অনুশীলনী 26-এর লসাগু এবং গসাগু সংক্রান্ত কিছু তথ্য তোমাদেরকে দিয়েছিলাম আগের ক্লাসে, ঠিক আছে? তো সেই ভিডিওটা একটু দেখে এসো, তারপরে এই ক্লাসটা করতে আসবে, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আগের ক্লাসটা না করলে কিন্তু এটা বুঝতে অনেকটাই অসুবিধা হবে। তাই বলছি কি, প্রথমে আগে কিছু কমন যে বিষয়গুলো যেগুলো জানা দরকার আমাদের এই চ্যাপ্টারটা করতে গেলে, তো কিছু তথ্য আমি তোমাদেরকে দিয়েছি, তো সেগুলোকে ভালো করে দেখো, ঠিক আছে? তো চলো আর শুরু করা যাক একের দাগ থেকে। তো নৈবক্তি প্রশ্নবলীগুলো যেগুলো আছে সেগুলো দেখো, শর্ট টাইপ কোয়েশ্চেন, তো এগুলো সলভ করছি। তো লসাগু কার সংক্ষেপ, মানে লসাগু হচ্ছে কি সংক্ষেপে বলি, এর পূর্ণ একটা কথা আছে যেটা আমি আগের ক্লাসেই তোমাদেরকে বলেছি। তো তাও লিখে ফেলছি একবার, দেখো সংক্ষেপে একের দাগের লসাগু কার সংক্ষেপ। লসাগুর পুরো কথা যেটা হচ্ছে লসাগু, এর পুরো কথা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আচ্ছা, আর গসাগুর সম্পূর্ণ কথা কি? কয়েকটা লিখছি দেখো। গসাগুর সম্পূর্ণ কথা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে? তো আগের ক্লাসে আমি এই যে লসাগুর যে পুরো কথা, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এর মানে কি, তিনটে যে আমাদের এখানে তিনটে ওয়ার্ড আছে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, প্রত্যেকটা জিনিসের মানে আমি কিন্তু ভেঙে তোমাদেরকে বুঝিয়েছি, ঠিক আছে? তো এই হচ্ছে দুটো সংক্ষেপ লিখলাম। তো সংক্ষেপে আমরা লসাগু বলি, পুরো কথা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগুর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে? গুণিতক আর গুণনীয়ক যেন গুলিয়ে ফেলোনি। আচ্ছা, সমস্ত যুগ্ম সংখ্যার গসাগু কত হবে? সমস্ত যুগ্ম সংখ্যা মানে কি সংখ্যা? যুগ্ম সংখ্যা বলতে আমরা বুঝি জোড় সংখ্যাকে। কি বুঝি? জোড় সংখ্যা। জোড় সংখ্যার অপর নামই হচ্ছে কি? জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা। ঠিক আছে, একই জিনিস কিন্তু। কোন সংখ্যাগুলো? 2, 4, 6, 8, 10, 12, তো এইগুলোকে যুগ্ম সংখ্যা বলি। কেন যুগ্ম সংখ্যা বলি এদেরকে? এরা হচ্ছে কি প্রত্যেকেই হচ্ছে কত দ্বারা বিভাজ্য হবে? প্রত্যেকেই হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, কারণ 2 দ্বারা প্রত্যেককেই কি ভাগ করা যায়, ঠিক আছে? তো প্রত্যেকটা সংখ্যা কি 2 দ্বারা বিভাজ্য। তার মানে আমি যদি এই কটার যুগ্ম সংখ্যারই যদি গসাগু বের করি, মানে প্রত্যেককে কি দিয়ে, মানে কোন সংখ্যাটা দিয়ে ভাগ করা যাচ্ছে, দেখো 2 দিয়ে হচ্ছে কি সব কটা কি বিভাজ্য, মানে সম্পূর্ণরূপে ভাগ করা যাচ্ছে, তাহলে 2 হয়ে যাবে গসাগু। তাহলে এই উত্তরটা লিখে নাও তোমরা, যে কি সমস্ত যুগ্ম সংখ্যার গসাগু হচ্ছে 2। সমস্ত যুগ্ম সংখ্যার গসাগু কত? সমস্ত যুগ্ম সংখ্যার গসাগু হলো কত? 2, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবে যে সমস্ত যুগ্ম সংখ্যার গসাগু কত হয়? 2 হয়, ঠিক আছে? পরবর্তী যে অঙ্কটা আছে, ঘয়ের অঙ্কটা কি বলছে দেখো, বলছে 1 ও 100-র মধ্যবর্তী 13-র গুণিতকগুলির গসাগু কত? আচ্ছা, 1 থেকে 100-র মধ্যে 13-র যে গুণিতক আছে, সেই গুণিতকগুলোকে আমাকে আগে লিখতে হবে। চলো, তারপর তাদের আমরা গসাগু নির্ণয় করব, ঠিক আছে? তো 1 থেকে 100-র মধ্যবর্তী বলেছে, এটা কত অঙ্ক? এটা হচ্ছে তোমার ঘয়ের অঙ্কটা, ঠিক আছে? এটা ঘয়ের অঙ্ক। 1 থেকে 100 মধ্যবর্তী 13-র গুণিতক
আমি আগের দিন বুঝেছিলাম যে 13-র গুণিতক কোনগুলো, মানে কোনো সংখ্যার গুণিতক কী হবে, ওর সঙ্গে গুণ করে যে সংখ্যাটা পাওয়া যাবে। তার মানে 13-র নামতায় যে সংখ্যাগুলো পাবো সেগুলোই 13-র গুণিতক হবে। তাহলে ওতে হচ্ছে কি সব থেকে 13-র গুণিতক প্রথম যেটা আছে 13-1 13ই হবে, 13 দিয়ে 26 হবে, 3 তেরং 39 হবে, 4 তেরং 52 হবে, 5 তেরং 65 হবে, 6 তেরং 78 হবে, 6 তেরং 78, 7 তেরং 91 হবে, তাই তো। 8 তেরং কত হয়, 3 8 24, 104 হবে, ঠিক আছে। 9 তেরং 117 হবে, 10 তেরং 130 হবে। তো এইগুলো হচ্ছে 13-র গুণিতক, কিন্তু আমাকে বলে যে কি 1 থেকে 100-র মধ্যবর্তী, 1 থেকে 100-র মধ্যে কোনগুলো আছে। 104 আমার নিয়ে দরকার নেই, কারণ এগুলো হচ্ছে 100-র উপরে চলে গেছে, এগুলোকে বাদ দিয়ে দেবো, এগুলো নেবো না। আমরা শুধু নেবো 13 থেকে 91 এই সংখ্যাগুলো। তো 13, 26, 39, 52, 65, 78 আর 91কে নিলাম, ঠিক আছে। তাহলে এই সংখ্যাগুলোর গসাগু কত হবে, মানে এই সংখ্যাগুলোকে গসাগু করতে হবে। আমরা যদি গসাগু তোমাদেরকে দেখিয়েছিলাম যে কি গসাগু কীভাবে করবে, তোমাদেরকে আমি ভাগ প্রক্রিয়া দেখাইনি যদিও বা, তোমরা একবারে কি করতে পারো, এই প্রত্যেকটাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, প্রত্যেকটাকে তুমি যদি ভাগ করতে চাও তুমি 13 দিয়ে করতে পারবে। 13কে 13, 13 দিয়ে 26, 3 তেরং 39, 4 তেরং 52, 5 তেরং 35, 6 তেরং 78, 7 তেরং 91। তাহলে আর এই সংখ্যাগুলোকে এমন কোনো সংখ্যা আছে যে 1 ছাড়া এই সবকটাকে ভাগ করা যায় না। তাহলে আমার হচ্ছে 13ই উত্তর হবে। তাহলে 1 থেকে 100-র মধ্যবর্তী যে 13-র গুণিতকগুলো আছে তাদের গসাগু কত, এদের গসাগু হচ্ছে, লিখে নেবে, এদের গসাগু হবে 13, এদের গসাগু সমান কত, 13 হবে। বোঝা গেল ব্যাপারটা কি কী করলাম। এইভাবে কিন্তু এটাকে সলভ করতে হবে, দেখে নাও ভালো করে। তাহলে এদের গসাগু কত দাঁড়ালো, 13 দাঁড়ালো। চলো এর পরবর্তী অঙ্কে আসা যাক। বলছে পরস্পর মৌলিক সংখ্যা, বলছে পরস্পর এমন দুটি মৌলিক সংখ্যার লসাগু ও গসাগু কত। আচ্ছা, পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে আমাদেরকে জানতে হবে। প্রথমে হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে, তারপরে হচ্ছে আমরা তাদের গসাগু বার করব। ভালো করে বোঝো। প্রথমে জানি পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে প্রথমে জানতে হবে, ভালো করে বুঝবে কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। তো আমি দেখো সংখ্যা লিখছি কয়েকটা, আমি লিখলাম ধরো 3 লিখলাম আর 8 লিখলাম, দুটো সংখ্যা লিখেছি। কী লিখেছি, 3 আর 8। তো এদের প্রথমে আমরা কি করব, গুণনীয়কগুলো লিখব। 3-এর গুণনীয়ক লিখব প্রথমে, 3-এর গুণনীয়ক, 3-এর গুণনীয়ক কত, 1 দিয়ে 3কে ভাগ করা যায়, 3 দিয়ে 3কে ভাগ করা যায়, আর কিছু দিয়ে যায় না। আচ্ছা, এবার হচ্ছে 8-এর গুণনীয়ক লিখব। 8-এর গুণনীয়ক কত হবে, 1 দিয়ে ভাগ করা যায় 8কে, 2 দিয়ে ভাগ করা যায় 8কে, 4 দিয়ে ভাগ করা যায়, আর 8 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। তো দেখো পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলছে, যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক বা গুণনীয়ক শুধুমাত্র 1 হবে, শুধুমাত্র 1 হবে, সেই দুটো সংখ্যাকে পরস্পরের মৌলিক সংখ্যা বলতে পারি। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, 3 আর 8 এদের সাধারণ গুণনীয়ক কত, এদের নাহলে লেখো 3 ও 8-এর সাধারণ গুণনীয়ক হলো 3 ও 8 এর সাধারণ গুণনীয়ক হলো কত হলো, দেখো 1 আছে দুজনেরই, আর কিছু নেই মিল, আর কোনো সংখ্যা মিল আছে, মিল নেই, তাহলে 1 হচ্ছে। তাহলে এই রকম যেখানে আমরা দেখতে পাবো যে দুটি সংখ্যার যখন সাধারণ গুণনীয়ক কত হবে, 1 হবে, তখন সেই দুটি সংখ্যাকে পরস্পরের কি বলবো, মৌলিক সংখ্যা। কি বলবো, মৌলিক সংখ্যা বলে। দেখো তাহলে 3 আর 8কে আমরা কি বলতে পারি, এরা কি হবে, পরস্পরের মৌলিক সংখ্যা, পরস্পরের কি সংখ্যা, মৌলিক সংখ্যা। বুঝতে পারলাম কি বলছি। তাহলে এরা হবে কি, পরস্পরের মৌলিক সংখ্যা। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে বুঝতে পেরেছো। তাহলে এই রকম সংখ্যা যদি হয় তাহলে সেই পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে আমাকে জিজ্ঞেস করেছে। তো পরস্পর মৌলিক সংখ্যার সাধারণ কমন জিনিস হচ্ছে কি, 1, এরও 1 থাকে, এরও 1 থাকে, মানে
এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে দুটো সংখ্যাকে ভাগ করা যাবে না, তার মানে একই হবে এদের গসাগু। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সর্বদা এক হবে, এটা মনে রাখবে, যে এটা সবসময় মনে রাখবে যে কি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে সর্বদা কত হয়, এক হবে। ঠিক আছে, এক হবে। তুমি 8 আর 1 3 তাই নিয়েছি, দুটো নিয়েছি, তো এটা যদি করো একে এক ছাড়া কিছু দিয়ে যাবে না, তাহলে যেটা দিয়ে মিলবে সেটাকেই নিতে হয় গসাগুর সময়। তাহলে এক হচ্ছে কি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু। তো এখানে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার যে এখানে আপনি করলেন এখানে যে 3 তো মৌলিক সংখ্যা কিন্তু 8 তো মৌলিক সংখ্যা নয়, তাহলে কি করে 8? দেখো 8 মৌলিক সংখ্যা না, আমরা সকলেই জানি, কিন্তু আমাদের পরস্পর মৌলিক সংখ্যার যে সংজ্ঞা, যে নিয়ম, সেটা বলছে কি যে দেখতে হবে দুটো সংখ্যা, সেটা দুজনেই মৌলিক হতে পারে বা দুজন মৌলিক নাও হতে পারে, অথবা একজন মৌলিক হতে পারে একজন যৌগিক হতে পারে। এগুলো আমার দেখার দরকার নেই। আমি কি দেখবো, আমি শুধু দেখবো কি এদের সাধারণ গুণনীয়ক এক আছে কিনা, দুটো সংখ্যার শুধুমাত্র সাধারণ গুণনীয়ক এক আছে কিনা। এবার ধরো তোমার মধ্যে এখানে আর একটা মিলে গেল, ধরো এখানে 3 আছে, এরও 3 আছে, তাহলে কিন্তু সেই দুটো সংখ্যা পরস্পরের মৌলিক সংখ্যা হবে না, শুধুমাত্র সাধারণ গুণনীয়ক কত হতে হবে, এক হতে হবে, তবে সেই দুটো সংখ্যাকে আমরা কি বলতে পারবো, পরস্পরের মৌলিক সংখ্যা বলতে পারবো। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদেরকে, দেখে নাও ভালো করে, বোঝা যাচ্ছে কিনা। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক, মানে দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি এক হয় তাহলে সেই দুটি সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলবো, আর তাদের গসাগু সর্বদা এক হবে। ঠিক আছে, এটা হচ্ছে গসাগু বেরোলো। লসাগুও জানতে চেয়েছে, তাহলে সংখ্যা দুটির লসাগু কত হবে দেখো। তাহলে আমি এই দুটো যদি লসাগু বার করতে চাই তাহলে কি হবে, তো এদের লসাগু হবে লসাগু। এদেরকে তো এক ছাড়া কোনো সংখ্যা দিয়ে মানে ভাগ করা যাবে না। যখন দুটো সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো না এক ছাড়া, তখন সেই দুটো সংখ্যাটা আমরা কী নিয়ে নেবো, গুণফল নিয়ে নেবো। তাহলে কী হবে, সংখ্যা দুটির গুণফল নিয়ে নিতে হবে। তার মানে কি 8 গুণ 3, 3 8 24 হবে এদের লসাগু। ঠিক আছে, তার মানে সংখ্যা দুটির গুণফল নিতে হবে। তাহলে এদের লসাগু হবে, লিখে রাখো, সংখ্যা দুটির গুণফল। যে সংখ্যা দুটো থাকবে সেই সংখ্যা দুটির কী হবে, গুণফল হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট জায়গা কিন্তু। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা কি জানতে পারলাম, যে পরস্পর মৌলিক সংখ্যা যেগুলো হয় তাদের গসাগু সর্বদা এক হয়, আর তাদের লসাগু হয় সংখ্যা দুটির গুণফল। বোঝা গেছে, ক্লিয়ার? যদি বোঝা না যায় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, দেখে নাও ভালো করে। তাহলে এই গেল আমাদের পরস্পর মৌলিক সংখ্যা। চলো নেক্সট অঙ্কে যা যাক, এটা মুছলাম। আচ্ছা, এবার আসবো যে অঙ্কতে, সেটা হচ্ছে আমাদের কি, দেখো ভালো করে, যে চয়ের অঙ্কটায় আসতে বলছি। চয়ের অঙ্কটা দেখো, বলছে 1 ও 100-র মধ্যবর্তী 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির গসাগু কত। তো 1 থেকে 100-র মধ্যে যে সংখ্যাগুলো 5 দিয়ে ভাগ করলে মিলে যায় সেই সংখ্যাগুলোর গসাগু কত। এটা খুবই সহজ, এটা মুখে মুখে হয়ে যাবে, 5 উত্তর হবে। তাও আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি ব্যাপারটা কি। 1 থেকে 100-র মধ্যবর্তী সংখ্যা 5 দিয়ে বিভাজ্য হয়। দেখো এমন সংখ্যা আছে কি 1 থেকে 100-র মধ্যবর্তী অবস্থিত হবে, 1 থেকে 100-র মধ্যবর্তী সংখ্যা যা 5 দ্বারা কী হবে, বিভাজ্য হবে। ঠিক আছে, যা 5 দ্বারা বিভাজ্য হয়। দেখো ভালো করে, তাকাবে দিকে ভালো করে। ঠিক আছে, আচ্ছা 5 দ্বারা বিভাজ্য নিয়মটা কি আমাকে মাথায় রাখতে হবে প্রথমে। 5 দ্বারা কোন সংখ্যা বিভাজ্য হয়, যদি তুমি দেখতে পাও যে কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক কী হবে, এককের ঘরের অঙ্কটা কি থাকবে, ঘরের অঙ্ক তুমি দেখতে পাবে যে কত হবে, 0 থাকবে অথবা 5 থাকবে। ঠিক আছে, 0 অথবা 5 থাকবে, তাহলে সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা লিখতে থাকছি যে 1 থেকে 100-র মধ্যবর্তী সংখ্যা কি কি হতে পারে বলো তো। 5 তো নিজেই 5 দ্বারা বিভাজ্য হবে, আর কি হবে, 5-এর পর 10 হবে, তারপর কত হবে, 15 হবে, তারপর কত হবে, 20 হবে, 25 হবে, 30 হবে, তাই তো, 35 হবে, 40 হবে, আর কত হবে, 45 হবে, তারপর কত হবে, 50 হবে, 55 হবে, তাই তো,
60 হবে, 65 হবে, তারপরে 70 হবে, 75 হবে, তারপরে 80 হবে, 85 হবে, তারপরে কত হবে, 90 হবে, 95 হবে। ঠিক আছে, 100-র মধ্যবর্তী। ঠিক আছে, 1 থেকে 100-র মধ্যবর্তী এই সংখ্যাগুলি হচ্ছে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, যে কোনো আমি সংখ্যা লিখেছি আমার নিয়মটা খাটছে কিনা, যে নিয়মটা তোমাদেরকে বললাম যে কি এককের ঘরের অঙ্ক। দেখো এককের ঘরে মানে বোঝো তো, ধরো একটা সংখ্যা লিখছি 1 2 3। ঠিক আছে, এখানে এককের ঘরের অঙ্ক কোনটা? দেখো এটা একক, এটা দশক, এটা শতক। তাহলে প্রথমের যেটা শুরু হচ্ছে যে সংখ্যাটা, এটা হচ্ছে ডান দিকের হাত ডান দিকে দেবে, যেই অঙ্কটা শুরু হচ্ছে যেটা প্রথমে হচ্ছে সেটা হচ্ছে এককের ঘরের অঙ্ক। তাহলে এখানে হচ্ছে এককের ঘরের অঙ্ক একটাই আছে, এককই আছে 5। দেখো তারপরে দেখো এককের ঘরের অঙ্ক 0 আছে, 5 আছে, 0 আছে, 5 আছে, 0 আছে। তো প্রত্যেকটা সংখ্যাতে ভালো করে লক্ষ্য করে দেখো 5 আর 0 এককের ঘরের অঙ্ক। তাহলে ওই সংখ্যাগুলো কি হয়, 5 দ্বারা বিভাজ্য। তাহলে এদের গসাগু কত হবে? এদের গসাগু তুমি যদি সবগুলোকে একসঙ্গে গসাগু করতে চাও তাহলে 5 দিয়ে তুমি প্রত্যেকটাকে ভাগ করতে পারবে, আর ভাগ করা যাবে না। মানে 5 দিয়ে ভাগ করার পর আর 5 দিয়ে কিন্তু ভাগ করতে পারবে না, বা অন্য কোনো সংখ্যা দিয়ে সব কটাকে আর ভাগ করতে পারবে না। তাহলে এদের গসাগু কত হবে? এদের গসাগু হবে 5ই। তাহলে এদের গসাগু কত হবে? এদের গসাগু লিখে রাখো, কত হবে? 5ই হবে, কারণ 5 দিয়ে সব কটাকে সম্পূর্ণরূপে ভাগ করা যাবে। ঠিক আছে, 5 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা এটাকে সম্পূর্ণরূপে ভাগ করা যাবে না প্রত্যেকটাকে। ঠিক আছে, তাহলে এই জন্য 5 হচ্ছে এদের গসাগু। দেখে নাও ভালো করে। তাহলে এই অঙ্কটা মানে চয়ের অঙ্কটা এইভাবেই সলভ করতে হবে। বোঝা যাচ্ছে নিশ্চয়ই? খুব সোজা অঙ্ক। ওকে, চলো এবার আসবো 6-এর দাগের অঙ্ক। ছয়ের দাগের অঙ্কতে কি বলছে একটু শোনা যাক। 6-এর দাগের অঙ্ক, 6। আচ্ছা, হচ্ছে দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 7, তাদের লসাগু দেওয়া আছে 42। যদি তাদের মধ্যে একটি 14 হয়, অন্য সংখ্যাটি কত? তো এই অঙ্কটা করতে গেলে তোমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে। কি সূত্র মনে রাখবে? দেখো, যে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যদি দেওয়া থাকে বা একটি সংখ্যা দেওয়া থাকে, তাহলে অন্য সংখ্যা বার করার নিয়ম কী? তো তার জন্য যে সূত্রটা মনে রাখতে হবে কি, যে লসাগু লসাগু গুণ গসাগু সমান একটি সংখ্যা গুণ অপর সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের মেন সূত্র, যে দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু। তাহলে এখানে দুটি সংখ্যা লিখে দিলে ভালো হতো। লসাগুটা কার? দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান একটি সংখ্যা গুণ অপর সংখ্যা, বা দুটো সংখ্যার গুণফলও বলতে পারো। এটা হচ্ছে মেন সূত্র। তো যখন আমাদেরকে কি এরকম দেওয়া থাকবে, ধরো লসাগু গসাগু দেওয়া আছে, একটি সংখ্যা বলে দেওয়া আছে, অপর সংখ্যা বার করতে দিয়েছে, আমরা সেটা বার করতে পারো। বা কোনো ক্ষেত্রে দুটো সংখ্যার গুণফল বা দুটো সংখ্যা দেওয়া আছে এবং লসাগুটা বলে দিয়েছে, গসাগুটা বের করতে পারো। বা দুটো সংখ্যা দিয়ে দিয়েছে, লসাগুটা দিয়ে দিয়েছে, গসাগুটা বের করতে বলতে পারে। তো এরকম ধরনের প্রবলেমগুলো তোমাদেরকে দিয়ে থাকে। তো এইটাকে সলভ করবো কী করে? আমাকে এখানে কি বার করতে দিয়েছে? দেখো, এখানে আমাকে বার করতে দিয়েছে যে কি অন্য সংখ্যাটি কত, মানে অপর সংখ্যাটি আমাকে বার করতে দিয়েছে। আর এই 3টে জিনিস দেওয়া আছে, লসাগু গসাগু একটি সংখ্যা। তো তার জন্য আমরা কি করব? তার জন্য এখান থেকেই আমরা একটা সূত্র বানিয়ে নেবো। কী সূত্র বেরোবে দেখো? তাহলে অপর সংখ্যা বার করার নিয়ম কি? অপর সংখ্যা বার করার নিয়ম হচ্ছে তোমার যে কি দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু, দুটি সংখ্যার লসাগু গুণ সংখ্যা দুটির গসাগু। ঠিক আছে, আমি শুধু গসাগু লিখে দিচ্ছি। গসাগু ভাগ বাই দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা বাই কি লিখবো? একটি সংখ্যা। ঠিক আছে, আর যদি আমাকে একটি সংখ্যা বার করতে দিত, তাহলে অপর সংখ্যাটা এখানে চলে আসতো, একটি সংখ্যাটা এখানে চলে আসতো, একই ব্যাপার। ঠিক আছে, তাহলে আমাকে কী কী তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো আমি যদি একটু বসিয়ে দিই, যে সংখ্যাগুলো দেওয়া আছে আমাকে বইতে। দেখো কী দেওয়া আছে। দুটি সংখ্যার গসাগু 7 দেওয়া আছে। আচ্ছা, গসাগুটা কত দেওয়া আছে? 7 দেওয়া আছে। লসাগু কত দেওয়া আছে? 42 দেওয়া আছে। আচ্ছা, 42 লিখলাম। আর তাদের মধ্যে একটি সংখ্যা হচ্ছে 14 দেওয়া আছে। তাহলে এটা ক্যালকুলেশন করলেই কিন্তু আমার আনসারটা এসে যাবে। চলো ক্যালকুলেশন করা যাক। কাটাকুটি করছি, দেখো
সাত একে সাত, সাত দুয়ে 14, 2 যদি করি 2 একুশে 42, তাহলে 21 এককে 21, উত্তর হয়ে গেল কত? 21। তাহলে অপর সংখ্যাটা কত হয়ে গেল? 21। ঠিক আছে, তো এই সূত্রের সাহায্যে আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। এটা হচ্ছে অপর সংখ্যা বের করলাম। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে 6 দাগের অঙ্কটা তোমরা এইভাবেই সলভ করবে, আশা করছি বোঝা যাচ্ছে। দেখে নাও ভালো করে একবার। আচ্ছা, এবার দেখো আমাকে মানে বর্গীর জয়ের থেকে যে অঙ্কগুলো দিয়েছে সেগুলো হচ্ছে ভগ্নাংশের লসাগু এবং গসাগু কীভাবে নির্ণয় করতে হয়। তো ভগ্নাংশের লসাগু এবং গসাগু নির্ণয় করার আমার দুটো সূত্র তোমাদেরকে আমি দিচ্ছি। সেই দুটো সূত্র একটু মনে রাখবে, তাহলেই খুব সহজেই কিন্তু যে কোনো ভগ্নাংশে তোমরা লসাগু কিংবা গসাগুকে নির্ণয় করতে পারবে। তো প্রথম সূত্র দেখো, যে দুটি ভগ্নাংশের দিকে দেখাও বর্গীর জয়ের অঙ্ক। ঠিক আছে, তার জন্য আমাদেরকে সূত্র জানতে হবে। ঠিক আছে, তাহলে ভগ্নাংশের যখন লসাগু বার করতে দেবে, ঠিক আছে, তখন কি করবে তোমরা? এরকম একটা লাইন টানবে, উপরে কি থাকে? লব থাকে। তাহলে কি করবে? লবগুলোর হচ্ছে লসাগু করে দেবে, লবগুলির লসাগু করে দেবে। আর হরগুলোর কি করে দেবে? গসাগু করে দেবে, হরগুলির গসাগু। তো ভগ্নাংশের দুটি অংশ, তো উপরে থাকে লব, নিচে থাকে হর। তাহলে যতগুলি ভগ্নাংশ দেওয়া থাকুক না কেন, ওদের প্রত্যেকের যে লবগুলো তুমি দেখতে পাবে, সেই লবগুলোকে তুমি কী করবে? লসাগু করে এখানে বসাবে। আর যে হরগুলো থাকবে তাদের গসাগু করে এখানে বসাবে যখন লসাগু বের করতে দেবে। আর যখন গসাগু বের করতে দেবে তখন কি করবে? ভগ্নাংশের যখন গসাগু বের করতে দেবে তোমাকে, তো নিয়ম কি? খুব সোজা নিয়ম, লবগুলোর গসাগু করবে, লবগুলির কি করবে? গসাগু। আর হরগুলোর কি করে দেবে? লসাগু করে দেবে, হরগুলির লসাগু করে দেবে। তো দেখো অনেকেই এই সূত্রটা গুলিয়ে ফেলে, এই দুটো সূত্র, উপরে লসাগু হবে না নিচে গসাগু হবে, এই জিনিসগুলো গুলিয়ে ফেলে। তো আমি তোমাদেরকে একটা দেখো সোজা মনে রাখার একটা সোজা উপায় বলে দিচ্ছি। যখন ভগ্নাংশের লসাগু বার করতে দেবে, লসাগু মানে যেটা বার করতে দেয়, উপরের যেটা থাকে সেটাকে করতে হয় লসাগুই। ঠিক আছে, লসাগু বার করতে দিয়েছে মানে উপরে আমাকে লসাগুই করতে হবে। আর যখন যেটা গসাগু যদি এখন গসাগু বার করতে দিয়েছে মানে উপরটা আমাকে গসাগুই করতে হবে। আর নিজেরটা উপরটা যদি গসাগু লেখো, নিজেরটা তাহলে অবশ্যই কী হবে? লসাগুই হবে। ঠিক আছে, তো যেটা বার করতে দেবে সেটা উপরে করবে, নিচেটা হচ্ছে অন্য হবে। ঠিক আছে, যেটা বার করতে দেবে সেটাকে উপরে লিখবে। তা যদি লসাগু বার করতে দেয় স্যার, তাহলে লবগুলোর লসাগু, হরগুলোর গসাগু। যদি গসাগু বার করতে দেয়, লবগুলোর গসাগু, হরগুলোর লসাগু, এইভাবে। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু সূত্র দুটোকে সহজে মনে রাখতে পারবে। তো আমাকে দুটো ভগ্নাংশ এখানে দেওয়া আছে, দেখো এদের আমি বার করছি উত্তর, খালি বুঝতে পারবে কার কার দিয়েছে বর্গীর জয়। 2 এর 3 দিয়েছে আর 4 এর 5 দিয়েছে, দুটো ভগ্নাংশ 2 এর 3 আর 4 এর 5। তো এদের গসাগু নির্ণয় করতে বলেছে, এদের কী বার করতে বলেছে? গসাগু। তো এদের গসাগু নির্ণয় করবো কীভাবে? খুব সোজা ব্যাপার, সূত্র লেখাই আছে, গসাগু বের করা। লবগুলোর, তাহলে এদের গসাগু সমান দিচ্ছি আমি, দেখো। তো প্রথমে কী করব? লবগুলোর গসাগু করতে হবে। লব কে কে আছে? এই যে 2 আর 4 আছে, তো 2 আর 4 এর গসাগু করে নিতে হবে আমাকে। তাহলে 2 আর 4 এর গসাগু করবো। তারপর কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, 2 1 কে 2, 2 2 এ 4। আর কিছু দিয়ে যাচ্ছে কি? তাহলে কোনটা দিয়ে মিললো? শুধুমাত্র 2 দিয়েই মিললো দুটোকে। তাহলে এদের গসাগু কত হচ্ছে? 2 হয়ে যাচ্ছে। 2 আর 4 এর গসাগু কত? 2। আচ্ছা, এবার কি করতে হবে? 3 আর 5 এর লসাগু করতে হবে। 3 আর 5কে এক ছাড়া কোনো সংখ্যা দিয়ে যাবে না। তাহলে 3 আর 5কে কী করবো আমরা? গুণ করে দেবো, তাহলে 15। তাহলে 15 উত্তর। তাহলে 2 এর 15 হলো কারেক্ট আনসার। ঠিক আছে, কারেক্ট আনসার কী হলো? 2 এর 15। তাহলে 2 এর 3 আর 4 এর 5 এর যে গসাগু সেটা হচ্ছে কি? 2 এর 15। এইভাবে কিন্তু করতে হবে, বর্গীর জয়ের অঙ্কটা এইভাবেই সলভ করতে হবে। দেখে না বোঝা যাচ্ছে কিনা দেখো। তো এরপরে আসবো হাততালুর জয়ের দাগের অঙ্কটিতে। কতটা আসবো? হাততালুর জয়ের অঙ্কটি। চলো, হাততালুর জয়ের অঙ্কটা কী বলছে দেখো। হাততালুর জয়ের অঙ্কটা বলছে 2 এর 3 ও 4 এর 5 এর লসাগু কত নির্ণয় করতে বলেছে।
2-এর 3 আর 4-এর 5-এর লসাগু কত? লসাগু। চলো লসাগু নির্ণয় করি। কীভাবে করব, নিয়ম কি আমরা জানি, কি লসাগু বার করার সময় কি যেটা বার করতে হয় সেটা উপরে করতে হয়। তাহলে 2 আর 4-এর লসাগু করে নিতে হবে প্রথমে। 2 আর 4-এর লসাগু প্রথমে করে নেবো। 2 দিয়ে যাবে, 2 1 দেয়, 2 2 4, তাহলে কত বেরোলো? 2 গুণ 1 গুণ 2, তাহলে 2 1 2, 2 2 4, তাহলে 2 আর 4-এর লসাগু কত হলো? 4। তাহলে 4টাকে আমরা উপরে বসিয়ে দিতে হলো। আচ্ছা, এবার 3 আর 5-এর কী করতে হবে? গসাগু করতে হবে। 3 আর 5-এর গসাগু কত দিয়ে যাবে? 1 দিয়ে ছাড়া কিছু দিয়ে যাবে না, তাই তো? তাহলে একই হচ্ছে আমার কি? গসাগু। তাহলে উত্তর হচ্ছে নিচে 1 হলো। তাহলে এটাকে 4কে যদি 1 দিয়ে ভাগ করি 4, বোঝা গেল? তাহলে 2-এর 3 আর 4-এর 5-এর লসাগু কত হলো? লসাগু হচ্ছে 4। খুব সোজা অঙ্ক, দেখুন সূত্র মনে থাকলে খুব ইজি করে ফেলতে পারবে অঙ্কগুলো। তাহলে এই গেল আমার হাটতলা 6-এর অঙ্ক। তো এরপরে আসবো, দেখো কটা দুটো দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। সেই দশমিক ভগ্নাংশের আবার স্যার কী করে করব? খুব সোজা, দশমিক ভগ্নাংশ তো আরও সোজা, দেখো কীভাবে করবে। এবার আসবো আমরা ইঙ। দেখো 2 আছে ও 0.12 আছে। এর প্রথমে আমাকে গসাগু নির্ণয় করে দেখাতে হবে, তারপরে এর লসাগু নির্ণয় করে দেখাবো। দেখো গসাগু কীভাবে নির্ণয় করবে? 2-এ, আচ্ছা 2 সিম্পল যেমন আছে লিখলাম, 2-এর তলায় কিছু নেই মানে কত আছে? 1 আছে। দেখো একটা ভগ্নাংশ হয়ে গেল, খুব সুন্দর। এবার দেখো 0.12 আছে, এই দশমিকটা তুললে নিচে হয়ে গেল 100 হলো। এবার দেখো এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশটাকে একটু লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, কাটাকুটি যেহেতু যাবে। 2 দিয়ে যদি কাটি 2 6 12, 2 50 100। আবার 2 দিয়ে যদি কাটি 2 3 6, 2 25 50। তাহলে 3-এর 25 আমার এটা বেরোলো এই ভগ্নাংশটা। তাহলে এইখানে একটা পেলাম ভগ্নাংশ 2/1, এখানে হচ্ছে 3/25। তাহলে এদের কি করব? গসাগু নির্ণয় করব। চলো গসাগু নির্ণয় করার নিয়ম কি? লবগুলোর গসাগু বাই হরগুলোর লসাগু। লবগুলোর গসাগু করতে হবে। লবে কে আছে? লবে 2 আছে আর এখানে 3 আছে। তাহলে 2 আর 3 কে তুমি যদি গসাগু করো কত হবে? 2 আর 3-এর গসাগু করলে 1 দিয়ে যাবে, তাই তো? তাহলে 1 হচ্ছে। তাহলে উপরে আমি কত লিখবো? 1 লিখবো। ভালো। আচ্ছা এবার দেখো নিচে হচ্ছে 1 আছে আর এখানে কত? 25 আছে। তাহলে 1 আর 25-এর লসাগু কত হবে? 1 আর 25-কে কি 1 দিয়ে যাবে, তাহলে 1 আর 25-কে গুণ করে দিলে কত হবে? 25ই হবে। তাহলে 1/25 হচ্ছে, ঠিক আছে? 1/25 হচ্ছে। তাহলে এটা যদি আমি ভাগ করে দিই তাহলে কত হচ্ছে? 1কে 25 দিয়ে দশমিক খাই, একটা শূন্য বসালাম, আবার এখানে একটা শূন্য খাই আর একটা শূন্য বসালাম। তাহলে 4 25-এ 100 হলো। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর, বোঝা গেল? তাহলে 2/1 আর 3/25-এর গসাগু কত হলো? 0.04। বোঝা গেল নিশ্চয়ই ব্যাপারটা কী করলাম? খুব সোজা অঙ্ক, দেখে নাও। ক্লিয়ার? তো এবার আসবো, এদের তো গসাগু নির্ণয় করলাম, এবার এই দুটোর লসাগু, এই লসাগু নির্ণয় করেও দেখিয়ে দিচ্ছি। তো কী কী পেয়েছি ভগ্নাংশটা? 2 নিচে 1 আর এখানে হচ্ছে 3/25। এর লসাগু নির্ণয় করবে এবার। তো লসাগু নির্ণয় করার ফর্মুলা কি? লবগুলোর লসাগু 2 আর 3 যদি লসাগু নিই কত হবে? 2 আর 3-কে 1 ছাড়া যদি না গেলে কী করে দেবো? গুণ করে দেবো। 3 2 6, তাহলে উপরে 6 হচ্ছে। আচ্ছা এবার দেখো 1 আর 25-এর গসাগু কত হবে? 1 আর 25-কে কত দিয়ে যাবে? গসাগু করতে গেলে মানে যেটা দিয়ে দুজনকে মিলবে সেটাই নিতে হবে। 1 দিয়ে মিলবে, 1 1 1, 25 1 25, তাহলে 1 হচ্ছে। তাহলে 6-কে 1 দিয়ে ভাগ করলে 6, এটাই হচ্ছে আনসার। তাহলে 2 এর 3 আর 3 এর 25-এর লসাগু কত হলো? 6 লসাগু হলো। দেখো বোঝা গেল কি না? ক্লিয়ার? বাহ, ভেরি গুড। চলো, তো আজকে আমরা শিখলাম কি, 1-এর দাগের যে নৈবক্তি প্রশ্নগুলো ছিল সেগুলোকে নিয়ে আলোচনা করলাম, সমাধান করলাম। আশা করছি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাবে তোমাদের মতামত। আর তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে লাইভ ক্লাসের ব্যাপারে, তো তোমাদের মতামত চেয়েছিলাম, তো তোমরা মতামত অবশ্যই জানাবে। তো আর এই সপ্তাহ থেকে আমরা লাইভ ক্লাস স্টার্ট করতে পারবো, ঠিক আছে? আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই, ঠিক আছে, বলবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবার পরবর্তী অঙ্কগুলো নিয়ে। ততদিন মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।